পরিস্থিতি কিন্তু আসলে উত্তাল। আপনি যেটি বলছিলেন যে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড কিন্তু ইতোমধ্যেই যারা বৈষম্য দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এ কেমন ধরনের কথা? এত বড় সাহস কি করে হয়? সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি, এটা শুধু একটি পরিবারের ইতিহাস নয়, আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যে বাড়িটি জড়িত, সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল। এটি পুলিশের দায়িত্ব। মানুষের অনাস্থা, তারা যে কারণে তারা মানুষের অনাস্থার কারণ হয়েছে, এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্র নাগরিকের পুলিশ। এবং এই হারামির বাচ্চা সে যা কিছু আমাদেরকে মেসেজ দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে প্রায় 6 মাসের উপর হয়ে গেছে, কিন্তু দর্শক এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষকে কোনো কিছুই দিতে পারে নাই, কোনো কিছুই করতে পারে নাই। কিন্তু হঠাৎ করে ডক্টর ইউনূস এমন এক খেলা চালু করে দিয়েছে, যে খেলার নাম দিয়েছে অপারেশনে ডেভিল হান্ট। হ্যাঁ দর্শক, এই অপারেশনের মধ্যে এমন কিছু কাহিনী হচ্ছে, এমন লোকদেরকে ধরানো হচ্ছে, যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আর দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের খেলা কেবল শুরু হয়েছে। গত 6 মাসে তিনি শুধু দেখেছেন, ব্যাপারটাকে বুঝেছেন, বাংলাদেশের পরিস্থিতিটাকে বুঝেছেন, আর এখন শুরু হবে আসল খেলা, এমন কথাই বলতেছে কিন্তু রাজনীতিবিদরা। আর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা মিলে শুরু করে দিয়েছে এক বিশাল রমরমাট অবস্থা। তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে ফেলেছে, রাজা নির্ধারণ হয়েছে, সেনাপতি নির্ধারণ হয়েছে এবং সৈন্য মন্য সব কিছুই কিন্তু রেডি। এখন শুধু মাঠে নামার পালা। আর এই মাসের মধ্যেই কিন্তু তারা ঘোষণা দিবে কিভাবে তারা মাঠে নামতেছে। কিন্তু দর্শক, এই সব কিছুর মাঝেও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কিছু তথ্য দিতে যাচ্ছি, যে তথ্যগুলো দেখলে এবং শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। কারণ যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ কি আমরা পাবো? এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা যে এই যে ফেসিবাদ সরকার থেকে বাংলাদেশটাকে মুক্ত করলাম, সেই মুক্ত বাংলাদেশটা কি আসলেই আমাদের জন্য মুক্ত হবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আপনারা আজকের এই একটি ভিডিও থেকে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে। সো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জাতির সামনে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি করে, তাকে ধারণ করেই নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে 3টি দেশের 4টি রাজনৈতিক দলের নীতি, আদর্শ, কাঠামো ও কৌশলকে পর্যালোচনা করা হচ্ছে। যেসব দলকে পর্যালোচনা করা হচ্ছে সেগুলো হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টি ও দেশটির অনেক পুরনো দল জাস্টিস পার্টি, পাকিস্তানের ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলগুলোর গঠন ইতিহাস, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য, মোটো এবং স্লোগান সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দল গঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন তরুণ নেতা জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে এবং দেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তারা নতুন দল নিয়ে কাজ করছেন। সেই সঙ্গে একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের আদর্শে নয়, বরং বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনকারী বিভিন্ন দেশের সফল রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তারা। নতুন দলের কাছে নানা শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা কি এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে একটি জরিপ চালানো হচ্ছে এরই মধ্যে। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার ভাষ্যমতে পাকিস্তানের পিটিআই থেকে শিক্ষণীয় বিষয় হলো কিভাবে ছোট একটি রাজনৈতিক শক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে দলটি। আম আদমি পার্টির কাঠামোটি খুবই শক্ত। এর নেতৃত্বে অক্সফোর্ড, হার্ভার্ড সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা ভারতীয় নাগরিকদের রাজনীতিতে যুক্ত করেছে দলটি। তরুণদের অংশগ্রহণও অনেক বেশি এখানে। রাজনীতিতে উচ্চশিক্ষিত ও তরুণদের আকৃষ্ট করতে দলটি কি কি নীতি গ্রহণ করেছিল, ছাত্র জনতার নতুন দল গঠনেও তা খতিয়ে দেখা হবে।
এরদোগানের দল একে পার্টির ব্র্যান্ডিং এবং পুরো তুরস্ক জুড়ে মানুষকে সংযোগ করার ব্যাপারগুলো এবং তাদের নির্বাচনী প্রচারণাগুলো থেকে শিক্ষা নেবে নতুন দল। মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কের তরুণ ও উদারপন্থী মুসলিমদের টানতে পার্টির কৌশল কি ছিল তাও মূল্যায়ন করা হচ্ছে। আর 1961 সালে প্রতিষ্ঠিত তুরস্কের পুরনো দল জাস্টিস পার্টির ক্ষেত্রে দেখা হচ্ছে এর গঠন কাঠামো। নতুন দলের শুরুতে 150 থেকে 200 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে। সেক্ষেত্রে দলের প্রধান বা আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন, কিন্তু তিনি সরকারে থাকায় রাষ্ট্র ও তার সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে। সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের ব্যাপারে অধিকাংশ নেতাকর্মী একমত। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। কেউ সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন এই দলের সদস্য হতে পারবেন না, অবশ্যই তাকে উপদেষ্টার পদ ছেড়ে আসতে হবে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। নতুন দলের নাম এবং প্রতীক কি হবে তা এখনও নির্ধারণ করা হয়নি, তবে এই লক্ষ্যে জনসাধারণের মতামত সংগ্রহ চলছে। অনলাইনে 1 লক্ষ এবং অফলাইনে 1 লক্ষ, মোট 2 লক্ষ মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে। একটি ফর্ম পূরণের মাধ্যমে জনগণ নতুন দলের কাছে তাদের প্রত্যাশা এবং দলের নাম ও প্রতীক সম্পর্কে মতামত জানাতে পারছেন। ছাত্ররা নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হচ্ছে না। জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন দুটি কাজ করে যাবে। মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল যে নির্বাচন কি হবে। আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। জনগণের প্রতিনিধি যখন নির্বাচন করা হয় তখন অবশ্যই তাদের ভোটাধিকার থাকা উচিত। এবং আমরা বাংলাদেশকে আজকে 2025 সালে দাঁড়িয়ে যেই জায়গায় দেখতে পাই, যেখানে আমরা আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখি, সেখানে অর্থনীতির এত বড় একটা আমাদের স্টেক হোল্ডার তাদেরকে আমরা জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না বা সেই সুযোগটি তৈরি করব না, এটা অবশ্যই কখনোই সমীচীন নয়। সেই জায়গায় আমরা এই 2025 এবং এই 24 অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে, আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময়ে কাজ করেছেন, দেশকে সাপোর্ট করেছেন। তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিংয়ে কাজ করবেন। কারণ আপনারা যারা এই সাফারিংসগুলোর মধ্য দিয়ে গিয়েছেন, সেটা অন্য একজন মানুষ দেশে বসে থেকে বুঝবে না। তারা হয়তো গলা মিলাবে, আপনার কথা বলবে, আপনাদেরকে বিভিন্ন সময়ে কাছে টানার জন্য, কিন্তু আপনার যে স্ট্রাগল সেটা অন্য একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আপনাদের সংসদের পলিসি মেকিংয়ে আসা উচিত জনগণের প্রতিনিধি হয়ে। এবং আমরা এটিও মনে করি এই যে আমাদের প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে, সেখানে অবশ্যই আপনাদের প্রতিনিধিত্বই থাকা উচিত। তো সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে চাই যে ভাইরা আমাদের প্রবাসে দীর্ঘ সময় ছিলেন, এখন দেশে রয়েছেন, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টিতে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদেরকে আপনার এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার প্রয়োজন নেই। তাদের প্রাপ্য যতটুকু সুযোগ সুবিধা এবং সম্মান, সেটা এয়ারপোর্টে হোক, সেটা পাসপোর্ট অফিসে হোক, ভিসা অফিসে হোক, কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, কিংবা অ্যাম্বাসিতে, প্রাপ্য যতটুকু ততটুকু আপনারা নিশ্চিত করুন। সেটুকু যদি আমরা না করতে পারি তাহলে তাদের সাথে আমরা একটি অন্যায় করছি, ইনজাস্টিস করছি, যেটি কখনোই একজন বাংলাদেশী হিসেবে তাদের প্রাপ্য নয়। এবং এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা আমাদের ডায়াসপোরা কমিউনিটির আরেকটা অংশকে অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই। এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময় খুনি হাসিনা কিন্তু বাংলাদেশের মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল। ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা ঠিক করে দিত কোন সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড হবে একটা সংবাদ শিরোনামে। সেই জায়গায় আমাদের দেশের বাইরে এমন অসংখ্য ফ্রিল্যান্স জার্নালিস্ট ভাইরা ছিল যারা তাদের জায়গা থেকে আমাদেরকে সব সময় সাহস জুগিয়েছে, নতুন ইনসাইট দিয়েছে, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে।
আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাইয়ের কথা বলি, পিনাকি দাদার কথা বলি, কনক সারোয়ারের কথা বলি, এরকম অসংখ্য জন ছিল যারা ওই পুরো রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছে এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছে। তো সামগ্রিকভাবে এই যে আমাদের ডায়াসপোরা ছিল, আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং গড়তে যাচ্ছি, সেখানে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সে কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির সাথেই আমাদের এই ডায়াসপোরা উইং, আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি তাহলে যারা থেকে শুরু করে এহতেশাম ভাই থেকে শুরু করে যারা এখন দেশে ফিরে আসার তাগিদ অনুভব করছেন এবং আমরা যদি এই পরিবেশটা দেই তারা ফিরে আসবেন, সেই জায়গা থেকে আমাদের সামগ্রিকভাবে আমরা এই জায়গাটিতে কাজ করতে চাই। ব্রেইন ড্রেইনের যে খেলা, এই খেলা আমরা শেষ করতে চাই। অবশ্যই বিভিন্ন জন বিভিন্নভাবে সমৃদ্ধ হতে দেশের বাইরে যাবেন, কিন্তু তাদেরকে আবার সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে, সেই পরিবেশ তৈরি করতে হবে। জাতীয় নাগরিক কমিটি সেই পরিবেশ তৈরি করতে এবং সেই জায়গায় কাজ করতে বদ্ধপরিকর। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা আসবেন, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে। আসসালামু আলাইকুম। বাংলা একটা কথা আছে যে সকালের আকাশ দেখে সারাদিন কেমন যায় এটা নাকি আইডিয়া করা যায়। তবে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে অপারেশন ডেভিল হান্ট, মানে এই দেশে থাকা সব শয়তান, এটা কিন্তু অপারেশন আওয়ামী লীগ হান্ট বলে নাই, হ্যাঁ, অপারেশন ডেভিল হান্ট। তো ডেভিলদের কারা হান্ট করছে? অ্যাঞ্জেলরা। তার মানে বাংলাদেশে যে ডেভিল শয়তানগুলো আছে এগুলারে ধরার জন্য অ্যাঞ্জেলরা যে অভিযান শুরু করছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, সেই অভিযানে দিনের শেষে এসে আমরা চমকটা দেখছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা থানায়, লোকাল, একদম লোকাল উপজেলা থানাগুলোতে কিন্তু সরকারের পক্ষ থেকে মেসেজ গেছে। কোনটা? এলাকার মধ্যে যারা আছে এরকম চোর বাটপার লেভেলের অথবা বিভিন্ন লেভেলে দাগি আসামি অপরাধী বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য চালু হয়েছে বিষয়টা কিন্তু তা না। এটা নিয়ে আরেকটা ভিডিও করব, পরবর্তী ভিডিও, যে বিএনপি কিভাবে এই ডেভিল হান্টের প্রথম টার্গেটে পরিণত হতে যাচ্ছে। যাই হোক, আজকে সারাদিন ডেভিল হান্টের মাধ্যমে কি পরিমাণ শয়তান আজকে আমরা বন্দি করতে পারলাম রমজানের আগে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এই পর্যন্ত আমি যখন নিউজটি করছি 1308 জন শয়তানকে আইন শৃঙ্খলা বাহিনী তারা গ্রেপ্তার করেছে। আর এই তথ্য আমাদেরকে দিয়েছে পুলিশের সদর দপ্তর। তথ্য বলছে গত রাত থেকে আজকে পর্যন্ত, মানে আজকে দুপুর বা বিকেল পর্যন্ত, এরপরে হয়তো আরো গ্রেপ্তার হয়েছে, আপনার এই 1308 জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় 274 জন এবং রেঞ্জে 1034 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই অপারেশন ডেভিল হান্ট ইস্যুতে আমরা যখন দেখছি সরকারের অভিযান চলছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ঊর্ধ্বতন পর্যায়ের তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে। তো এদের মধ্যে যারা বেশিরভাগ গ্রেপ্তার হয়েছে তারা হচ্ছে আপনার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা প্রকাশ্যে ফুটেজ আছে বা এরকম বিভিন্ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন, হুকুমদাতা ছিলেন বা নিজেরাই ডাইরেক্ট অ্যাকশনে নামছেন, এরকম ক্যারেক্টারগুলোকেই গ্রেপ্তার করা হয়েছে। তো এর বাহিরেও কিন্তু অনেকে আছে। এর বাহিরে কারা আছে? সন্ত্রাসী লেভেলের। আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের যখন এই আন্দোলন চলছিল বাংলাদেশের অনেকগুলো থানা ভাঙচুর হইলো, লুটপাট হইলো, কারাগার ভেঙে ফেলা হইলো, ভেতর থেকে অস্ত্র লুট হইলো। এখন পর্যন্ত বাংলাদেশে সেই কারাগার থেকে পলাতক অনেক নামি দামি দাগি আসামি এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো যেই পরিমাণ অস্ত্র সরকারের কোষাগার থেকে খোয়া গেছে এগুলো কিন্তু সবগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই। তো এই অপারেশন ডেভিল হান্টের মধ্যে দুইটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে আপনার যারা অপরাধী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আর আরেকটা হচ্ছে অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনার উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী। তো ডেভিল হান্টকে আমরাও সাধুবাদ জানাই। কেন জানাই পরের ভিডিওতে বলবো। দুই কারণে আমি সাধুবাদ জানাই। ডেভিল হান্ট চলমান থাকুক এবং কার্যকরভাবে এটা ফাংশন করুক। শুধুমাত্র বলার জন্য বলা, প্রথম 2-1 দিন একটু দৌড়ঝাঁপ থাকলো, পরবর্তী সময় বন্ধ হয়ে গেল। আরেকটা রিকোয়েস্ট আছে কি, এই ডেভিল হান্ট নিয়ে যেন কোনো নিরপরাধ মানুষ ফাইসা না যায়, সেটা বিচার বিশ্লেষণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
দর্শক, আপনারা এতক্ষণ থেকে কিছু প্রতিবেদন দেখতে পারলেন। এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের এখন কি ফিল হচ্ছে? বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা চলতেছে এবং বাংলাদেশটাকে যেভাবে সংস্করণ করার একটা পদ্ধতি চলতেছে, এভাবে কি একটা দেশকে সংস্করণ করা যায়? অন্যদিকে কিন্তু ছাত্র জনতারা এমন ভাবে তাদের রাজনৈতিক দলটা গঠন করতেছে, তাদের রাজনৈতিক যে মূল ভিত্তি আছে সেই মূল ভিত্তিটা হবে 3টা দেশের রাজনৈতিক নেতাদের আদর্শে। এবং বাংলাদেশের মধ্যে এমন একটা রাজনৈতিক দল যদি আসে, তাদেরকে কে সাপোর্ট করবে বা কে সাপোর্ট না করবে সেটা বিষয় নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। কিন্তু দর্শক, এই সব কিছুর মধ্যে বাংলাদেশের ছাত্র জনতা 24-এর মধ্যে যেইটা দেখিয়েছে জনগণকে, যে আশাটা বাংলাদেশের মানুষকে দিতে পারছে, সবাই আশা করতেছে যে এই ছাত্রদের মধ্য থেকেই এমন একটি রাজনৈতিক দল আসবে যেই রাজনৈতিক দলটার হাত ধরে আমাদের বাংলাদেশটা পরিবর্তন হবে। কিন্তু দর্শক, বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে, তারা যেভাবে কাজকর্মগুলো করতেছে বা যেভাবে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করতেছে, এভাবে কি আসলেই দেশটাকে তারা শেষ পর্যন্ত গিয়ে একটা সংস্করণ করে দেখাতে পারবে বলে আপনাদের মনে হচ্ছে? বাংলাদেশটাকে সত্যি একটা ডেভিল মুক্ত বাংলাদেশ করার যে তিনি একটা পদক্ষেপ গ্রহণ করেছে বা একটা অপারেশন গ্রহণ করেছে, এটাকে অনেক ধরনের সাধুবাদ জানাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে এই ডেভিল হার্ট দিয়ে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিও ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।